শান্তি আলোচনার মাঝে ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, ক্ষয়ক্ষতি হলেও হতাহত না হবার বিষয়ে নিশ্চিত করেছে উভয় পক্ষ। শান্তি আলোচনায় নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকম ছাড় দেবে না হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেন যুদ্ধ সফলভাবে শেষ করার কোনো পথ পুতিনের নেই বলে মন্তব্য জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের। ট্যাক্সিওয়ে থেকে বিমান ছিটকে পড়ায় লিথুয়ানিয়ার বিমানবন্দর সাময়িক বন্ধ। সামাজিক মাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়সসীমার বিষয়ে একমত ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। চলমান শান্তি আলোচনার মাঝে ইউক্রেন ও রাশিয়া পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদরোভ এই তথ্য জানিয়েছেন। এই হামলায় একটি হাসপাতাল সহ বেশ কিছু বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে একই দিন বুধবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর নোভোরোসিস্কে হামলার অভিযোগ তুলেছেন শহরের মেয়র আন্দ্রে কারভশেঙ্কো। এই হামলায় বেশ কিছু বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। ইউক্রেন ওয়াশিংটনের শান্তি পরিকল্পনা মেনে নিয়েছে। গণমাধ্যমে যেদিন এমন খবর প্রকাশ হলো, ঠিক সেদিনই জাপোরিঝিয়া শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দিবাগত রাতের এই হামলায় বেশ কিছু দোকানপাট, 7টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং অসংখ্য যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদরভ। ফেদরভ জানান, হামলায় 31টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত 20টি ব্যক্তি মালিকানাধীন আবাসিক ভবন। হামলার পর ভবনগুলোতে আগুন ধরে যাওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানান তিনি। ফেদরভ দাবি করেন, যুদ্ধ শুরুর পর জাপোরিঝিয়ায় এত বড় পরিসরে হামলার ঘটনা আগে কখনো ঘটেনি। ইউলিয়া কারাবাটা নামে এই নারী কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারলেও তার আতঙ্ক কাটেনি। আমি ঠিক ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তাই মুখ ধুতে বাথরুমে গিয়েছিলাম। ঠিক তখনই প্রথম বিস্ফোরণটি হয়। পুরো জায়গাটা কাঁপতে শুরু করে। এরপর আরও জোরালো দ্বিতীয় বিস্ফোরণ। আমার ৫ম তলার ফ্ল্যাটের সামনে দরজাটা উড়ে যায়। ধোঁয়া ভেতরে ঢুকতে শুরু করে। বুঝতে পারলাম নিচের তলাগুলোতে আগুন ধরে গেছে। ক্ষতিগ্রস্ত আরেকটি ভবনের বাসিন্দা ভিক্টর কোলোরেভ জানান, হামলার পর তারা কয়েকজন মিলে আটকে পড়াদের বের হতে সহায়তা করেছেন। আমরা ধ্বংসস্তূপ পরিষ্কার করা শুরু করি। এখানে পড়ে থাকা কাঁচ সরিয়েছি। তারপর প্রবেশ পথে গিয়ে সেখানে জমে থাকা ধ্বংসস্তূপ পরিষ্কার করি। শেষ পর্যন্ত দরজার সামনেও পরিষ্কার করি, যেন মানুষ হেঁটে যাতায়াত করতে পারে। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় নোভোরোসিস্ক শহরে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় 20টি অ্যাপার্টমেন্ট, 15টি বাড়ি এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন শহরের মেয়র আন্দ্রে কারভশেঙ্কো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ট্যাসকে কারভশেঙ্কো জানিয়েছেন, এই ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের কাজ করছেন তারা। তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে মস্কো নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকম ছাড় দেবে না। বুধবার মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার দেশ অ্যাঙ্করেজে ট্রাম্প পুতিন বৈঠকে নেওয়া সিদ্ধান্তকে ভিত্তি করেই সমাধানের পথে হাঁটবে। এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, শান্তি পরিকল্পনার খসড়া বা বিস্তারিত বিষয়গুলো প্রকাশ্যে আলোচনা করার জন্য রাশিয়া প্রস্তুত নয়। তিনি অভিযোগ করেন, ইউরোপিয়ানরা যেসব বিবৃতি দিচ্ছে সেগুলো পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলার পাশাপাশি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এই পরিকল্পনার বিভিন্ন সংস্করণই আলোচনার অংশ। কোনো ছাড় দেওয়া বা আমাদের মৌলিক অবস্থান থেকে সরে আসার প্রশ্নই আসে না, বিশেষ করে যেগুলো বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যগুলোর সাথে সম্পর্কিত। পশ্চিমা দেশগুলোর বিবৃতি আমরা পর্যবেক্ষণ করছি। ইচ্ছাকৃতভাবে যে উত্তপ্ত পরিবেশ তৈরি করা হচ্ছে তা আলোচনার জন্য সহায়ক নয়। কূটনৈতিক প্রচেষ্টার সফলতার জন্য প্রয়োজন নীরবতা। বাইরের হস্তক্ষেপের ঝুঁকি যত কম হবে, আলোচনার অগ্রগতি ততই মসৃণ হবে। এই সংলাপ এগিয়ে নিতে সময় ও
ধৈর্য প্রয়োজন এবং আমরা এর জন্য প্রস্তুত। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে সফলভাবে বের হয়ে আসার কোনো পথ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য খোলা নেই, আর এই বিষয়টি তাকে মেনে নিতে হবে। বুধবার জার্মান ফেডারেল পার্লামেন্টের লোয়ার হাউস বুন্দেসট্যাগে মার্জ বলেন, এই যুদ্ধ দ্রুত বন্ধ হোক, ইউরোপের অন্য নেতাদের মতো তিনিও চান। তবে ইউক্রেন এবং ইউরোপিয়ানদের সংশ্লিষ্টতা ছাড়া ইউক্রেন সংকটের সমাধানের চেষ্টা করা হলে তা কোনোভাবেই টেকসই হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। এ সময় মার্জ স্পষ্ট করে বলেন, ইউরোপের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই নিতে হবে। ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন কোনোভাবেই ম্লান হবে না। যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের জনগণের পাশে থাকব এবং ঠিক এই উদ্দেশ্যেই আমরা রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করতে চাই। পুতিনকে বুঝতে হবে, ইউরোপের স্বাধীনতা ও শান্তির বিনিময়ে এই যুদ্ধ জেতার কোনো সুযোগ তার নেই। হ্যাঁ, আমরা চাই এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক, কিন্তু ইউক্রেন এবং ইউরোপের সম্মতি ছাড়া কোনো পরাশক্তির আলোচনায় তৈরি করা চুক্তি কখনোই ইউক্রেনের প্রকৃত ও টেকসই শান্তির ভিত্তি হতে পারে না। লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরে পোল্যান্ডের LOT এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ট্যাক্সিওয়ে থেকে ছিটকে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বুধবার সকাল 8:30টার দিকে পোল্যান্ডের ওয়ারশ থেকে ছেড়ে আসা এমব্রায়ার EMBJ3.SA170 মডেলের বিমানটি অবতরণের পর রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে প্রবেশের পরপরই এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে 4 ক্রু সহ 67 জন আরোহী থাকলেও কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই ঘটনার পর তদন্ত ও উদ্ধার কাজের জন্য এদিন সন্ধ্যা 7টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। পাশাপাশি বহির্গমনের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের নতুন সময় জেনে নিয়ে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইইউভুক্ত দেশগুলোর শিশু কিশোরদের জন্য সামাজিক মাধ্যমের বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত একটি আইনের খসড়া অনুমোদন করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। বুধবার অনুমোদিত এই আইনটিতে সামাজিক মাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়স 16 বছর নির্ধারণের কথা বলা হয়েছে। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব কমানোই এই আইনের উদ্দেশ্য। এদিকে এই আইনের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের সাধারণ মানুষ। তারা মনে করে, নিষিদ্ধ না করে সামাজিক মাধ্যমে নিরাপত্তার বিষয়ে শিশু কিশোরদের সচেতন করা তাদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য বেশি কার্যকর হবে। সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়স 16 বছর নির্ধারণ সংক্রান্ত একটি আইনের প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। বুধবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে পার্লামেন্ট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি অনুমোদন পায়। আইনটির খসড়া অনুযায়ী ইউরোপ জুড়ে ডিজিটাল বয়সসীমা 16 বছর নির্ধারণের কথা বলা হয়েছে। অর্থাৎ 16 বছরের কম বয়সী কেউ অভিভাবকের অনুমতি ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। এছাড়া 13 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম, ভিডিও শেয়ারিং অ্যাপ বা ওয়েবসাইট, এমনকি AI ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়েছে। পার্লামেন্টের ড্যানিশ সদস্য ক্রিস্টেল শ্যালডেমোস বলেন, শিশু কিশোরদের ওপর সামাজিক মাধ্যম যে প্রভাব ফেলে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। No one in this room can ignore the impact the screens have on our children and young people. আমেরিকা ও চায়নার মালিকানাধীন বিভিন্ন সামাজিক মাধ্যম শিশুদের গিনিপিগের মতো ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ করে শ্যালডেমোস স্পষ্ট করে বলেন, ইউরোপে শিশুদের উপর এমন পরীক্ষা নিরীক্ষা আর চলতে দেয়া যাবে না। We are saying clearly to the platforms, your services are not designed for children and the experiment ends here. পার্লামেন্টের ইটালিয়ান সদস্য মার্কো স্কুয়াটা মনে করেন, শুধুমাত্র বয়সসীমা বেঁধে দেয়াই এই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয়। এর জন্য সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। Limiting access might help, but is not enough. Real protection comes from guidance, education, and strong support for families. কিশোর কিশোরীদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক মাধ্যম ব্যবহারের আসক্তি থেকে যেসব মানসিক স্বাস্থ্য সংকট সৃষ্টি হচ্ছে সেগুলো মোকাবিলা করা এই আইনের লক্ষ্য। আইন প্রণেতাদের এই পদক্ষেপ ঘিরে ইইউভুক্ত দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্যারিসের শিক্ষার্থী 21 বছর বয়সী লুসিয়ান ফ্রিসন মনে করেন, এই পদক্ষেপের ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই রয়েছে। C'est un point positif comme négatif.
এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হলো আমরা সরাসরি তাদের উপর সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব চাপাচ্ছি না, তবে সামাজিক মাধ্যমে প্রবেশাধিকার দিলে তারা নিজেরাই শিখতে পারে কি করা উচিত আর কি করা উচিত না এবং কিভাবে ভালোভাবে ব্যবহার করতে হয়। আমার মনে হয় 16 বছরের নিচে এই কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের সহায়তা দেওয়া খুবই জরুরি। অন্যদিকে 3 সন্তানের বাবা ক্রিস্টিয়ান লেমা মনে করেন এই সিদ্ধান্ত শিশু কিশোরদের জন্য কিছুটা রূঢ় হয়েছে। সামাজিক মাধ্যমের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়তো খুব কঠোর পদক্ষেপ হয়ে যাবে, বরং প্রবেশাধিকার বা ব্যবহারের সময় নিয়ন্ত্রণ করা উচিত। পাশাপাশি অভিভাবককেও তাদের সন্তানের সুরক্ষার দায়িত্ব পালনে সক্রিয় থাকতে হবে বলে আমি মনে করি। বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যমের প্রভাব শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ক্রমেই বড় উদ্বেগে পরিণত হয়েছে। টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল এবং মেটার মতো প্রতিষ্ঠানগুলো আমেরিকায় নানা মামলার মুখোমুখি হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মালিকানাধীন প্ল্যাটফর্মগুলো শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সংকটকে আরো ঘনীভূত করেছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইটালির পেসকারা অঞ্চলে ভিসা জালিয়াতি ও মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রের নেতা হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ও স্থানীয় বিএনপি কর্মী মাহবুব আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 3 নভেম্বর 3টি প্রদেশে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তদন্তের স্বার্থে গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। চক্রটির সঙ্গে জড়িত সন্দেহে আরও 19 জন নজরদারিতে রয়েছে। তদন্তে জানা গেছে ডেক্রেতো ফ্লুসি স্পন্সর ভিসার সুযোগ কাজে লাগিয়ে তারা শত শত মানুষকে ভুয়া নথিপত্র দিয়ে ইটালিতে নিয়ে যেত এবং প্রায় 3 মিলিয়ন ইউরোর অবৈধ সম্পদ গড়ে তোলে। বাংলাদেশি অভিবাসীদের পাশাপাশি কয়েকজন অসাধু ইটালিয়ান ব্যবসায়ীও এতে যুক্ত ছিল। ইটালির বাংলাদেশি কমিউনিটি ঘটনাটির নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।